আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন ১ মাস পূর্ণ হলো এবং যুদ্ধ শুরুর আগে অনেক আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেছিলেন যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। তো এখন বাস্তবে তাই হচ্ছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন যে ইমাম খামেনিকে হত্যা করলেই ইরানের এই ইসলামী বিপ্লবী সরকারটা ভেঙে পড়বে এবং ইরানে একটা রিজিম চেঞ্জ ঘটবে এবং সেখানে তারপর একটা মার্কিন অনুগত সরকার বা শাসক গোষ্ঠী প্রতিষ্ঠিত হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তো গত ১ সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প নিজের দেওয়া আল্টিমেটামগুলো নিজেই বারবার তিনি রদবদল করছেন। তো এই নিয়ে তিনি ৩ বার তার যে আল্টিমেটাম দিয়েছিলেন ইরানের প্রতি সেটা তিনি ৩ বার পরিবর্তন করেছেন এবং যাকে বলা হচ্ছে যে তিনি এই আল্টিমেটাম দেওয়ার ক্ষেত্রে একটা হ্যাট্রিক করেছেন। তো প্রথমে তিনি ২২ মার্চ তিনি বললেন যে ইরান যদি হরমুজ প্রণালী ৪৮ ঘন্টার মধ্যে খুলে না দেয় তাহলে একেবারে ইরানের বৈদ্যুতিক অবকাঠামোগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এরপর ২৩ মার্চ তিনি এটা ৫ দিন বৃদ্ধি করেন আল্টিমেটামের সময়সীমা এবং তিনি একটা ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। এরপর ২৬ মার্চ আবার দেখা গেল যে তিনি এই আল্টিমেটামটা আরও ১০ দিন বৃদ্ধি করেছেন এবং এটা এখন ৬ এপ্রিল পর্যন্ত নিয়ে গেছেন এবং এরপর ৬ এপ্রিলের পর ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে এটা ইরানের জন্য শেষ সুযোগ এবং একটা ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানকে, এভাবে তিনি হুঁশিয়ারি দেন। কিন্তু ইরান এসব পাত্তা না দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প একটা মানুষের কাছে বা বিশ্ববাসীর কাছে একটা তামাশার ব্যক্তিতে পরিণত হয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প এখন বেসামাল হয়ে বারবার তিনি নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করছেন বা বিজয় দাবি করছেন এবং ইরানের এয়ারফোর্স, নেভি, স্থলবাহিনী বা গ্রাউন্ড ফোর্স এবং মিসাইল ক্যাপাবিলিটি, ড্রোন ক্যাপাবিলিটি এবং ড্রোনের কারখানাগুলো এগুলো সকল কিছু তিনি গুঁড়িয়ে দেওয়ার বা ধ্বংস করার দাবি করেছেন। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান নাকি সমঝোতার জন্য এখন দৌড়াদৌড়ি করছে বা যুক্তরাষ্ট্রের হাত পা ধরছে এবং ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নাকি আয়াতুল্লাহ হবার একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি নাকি সেটা প্রত্যাখ্যান করেছেন। তো ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের এক গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তির সাথে যুক্তরাষ্ট্র নাকি আলোচনা করছে, এটা তিনি ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার আবার নাম উল্লেখ করেননি। তো ডোনাল্ড ট্রাম্প এটাও দাবি করেন যে হরমুজ প্রণালীর নাম শীঘ্রই ট্রাম্প প্রণালীতে পরিণত হবে। তো আসলে ডোনাল্ড ট্রাম্প এসব কথাবার্তার মাধ্যমে তার শত্রু মিত্র সবাইকে তিনি বিভ্রান্ত করার জন্য এ ধরনের পরস্পর বিরোধী কথাবার্তা বলেই যাচ্ছেন। তো ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই ইরানের সামরিক সক্ষমতাটা ধ্বংস করে ফেলেন তাহলে তিনি হরমুজ প্রণালী খুলতে পারছেন না কেন? অথবা তিনি এই বারবার মিত্রদের কাছে ন্যাটো মিত্র এবং ইউরোপীয় দেশগুলো এই সমস্ত মিত্রর কাছে তিনি সাহায্য চাইছেন কেন? আর তাদের সাহায্য না পাওয়ার জন্য তিনি এত হা-হুতাশ করছেন কেন? তো এবং ডোনাল্ড ট্রাম্প এদের প্রত্যেককেই আবার ধমক দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন। তো ন্যাটো ছেড়ে যাওয়ারও ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন এবং ন্যাটো ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না, এভাবেও ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিচ্ছেন এবং ন্যাটো ও ইউরোপকে ডোনাল্ড ট্রাম্প অকৃতজ্ঞ বলছেন এবং যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটা পেপার টাইগার বা কাগুজে বাঘ এ ধরনের মন্তব্যও করছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এসব হুমকি ধামকি সত্ত্বেও ন্যাটো কিংবা ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো বা ইউরোপের কোনো দেশ এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে এগিয়ে আসে নাই। বরং আমরা এর উল্টোটা দেখতে পেলাম যে যেটা ২৭ মার্চ প্যারিসে একটা G7 বৈঠক অনুষ্ঠিত হলো। তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি মার্কো রুবিও সেখানে অংশ নিয়েছিলেন এবং তিনি এই যুদ্ধ অচিরেই বন্ধ হয়ে যাবে এরকম একটা তিনি আশ্বস্ত করেছেন G7 নেতাদের। তো মার্কো রুবিও G7 নেতাদের বলেন যে আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ হবে। আসলে এই G7 যে রাষ্ট্রনেতারা রয়েছেন, ইউরোপের কিছু দেশ রয়েছে, ন্যাটোর সদস্যভুক্ত দেশও রয়েছে। তো তারা মূলত ডোনাল্ড ট্রাম্পের উপরে বা যুক্তরাষ্ট্রের উপরে একটা চাপ প্রয়োগ করেছে, যেহেতু বিশ্ব অর্থনীতিটা আর সামাল দেওয়া যাচ্ছে না। এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি যদি চাইলেই কি যুদ্ধ থেকে তিনি বেরিয়ে যেতে পারবেন কিনা এবং তার ইচ্ছামতো তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আসলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে গেলেও তিনি পরাজয়ের মুখোমুখি হবেন, আবার ওদিকে যুদ্ধ বন্ধ করলেও তার জন্য একটা বড় পরাজয় ঘটবে। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প একটা উভয় সংকটে রয়েছেন। তো যুদ্ধ চালালে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব অর্থনীতি আরও ক্রমান্বয়ে খারাপ হতে থাকবে, আরও মার্কিন সৈন্য হতাহত হতে থাকবে এবং ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের জনপ্রিয়তা আরও নিচে নামতে থাকবে। তো আগামী নভেম্বরে
যুক্তরাষ্ট্রের মিড টার্ম বা মধ্যবর্তী একটা নির্বাচন আছে, যেখানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এখানে 435 জন সদস্যের তাদের একটা ভোট হবে, নির্বাচন হবে, এবং যুক্তরাষ্ট্রের যে সিনেট রয়েছে তার 100 সদস্যের মধ্যে 33 জন বা অর্থাৎ 1/3 সদস্যের একটা সিনেট নির্বাচন হবে। তো এই নির্বাচনে যদি পরাজয় বরণ করে রিপাবলিকান দল, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাটা মারাত্মকভাবে হ্রাস পাবে, এবং এখানে বর্তমানে যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকান দলের, সেখানে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 435টির মধ্যে মাত্র 218টি, অর্থাৎ একজন সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ওদিকে সিনেটেও খুব একটা বেশি নাই, 5 জন বা 6 জন, 47 এবং ডেমোক্র্যাটদের 47 এবং রিপাবলিকান দলের অন্যান্যদের সাথে মিলিতভাবে 53 রয়েছে। তো ন্যারো একটা মার্জিন রয়েছে। তো এভাবে এই মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ভীষণ একটা যুক্তরাষ্ট্রের জন্য বা ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপর্যয়কর পরিস্থিতির অবস্থা তৈরি হবে। তো এইদিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক একটা যুদ্ধবিরতি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে 28 মার্চ যুক্তরাষ্ট্রের সর্বত্র ট্রাম্পের বিরুদ্ধে নো কিং বা আমরা রাজা চাই না, এরকম একটা প্ল্যাকার্ডে বা ব্যানারে সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে একটা বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, এবং এতে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি মানুষের অংশগ্রহণ হয়েছিল। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ করে দেন, তাহলে তার এই প্রত্যাশিত ইরানের রিজিম চেঞ্জটা আর হবে না, এবং রিজিম চেঞ্জ না হলে ধরে নেওয়া হবে যে ইরান বিজয়ী হয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণটা বজায় থাকবে। আবার ওদিকে উপসাগরীয় দেশগুলো তারা বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র আর তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আর এই ধরনের বাস্তবতায় তখন উপসাগরীয় দেশগুলো সহ পৃথিবীর আরও নানা দেশ যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে যেতে চাইবে, এবং তারা যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করবে। তো এরকম একটা সংকটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পড়বেন। তো তবে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আগে একটা মরণপণ চেষ্টা করবে, বা আরেকটা যুদ্ধ করবে যুদ্ধ বন্ধ করার আগে। আর সেটা হলো সেই ইরানের খার দ্বীপ দখল করার একটা অভিযান চালাতে পারে। তো এই খার দ্বীপটা হলো মূলত হরমুজ প্রণালী থেকে 650 কিলোমিটার আরও উত্তর দিকে অবস্থিত, এবং এটা কুয়েতের জলসীমার নিকটবর্তী, বা কুয়েতের যে বুবিয়ান দ্বীপ রয়েছে তার খুব নিকটবর্তী। তো এই কারণে আমরা দেখতে পেলাম যে বা কল্পনা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কুয়েতের এই বুবিয়ান দ্বীপ থেকে এই ইরানের খার দ্বীপ দখলের অভিযান চালাতে পারে, এবং এখানে মেরিন সেনারা তারা রওনা হতে পারে। তো এজন্য গত 27 মার্চ খবর পাওয়া গেল যে এরকম একটা অভিযানে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে ইরানের পাল্টা হামলায়, এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সৈন্য হতাহত হয়েছে, এবং কয়েকটি মার্কিন উভচর যান রয়েছে, সামরিক যান, সেগুলো ধ্বংস হয়েছে। তো ইরানের IRGC দাবি করছে যে তারা এই কুয়েতের ওই বুবিয়ান দ্বীপে হামলা চালিয়ে বিপুল সংখ্যক মার্কিন সৈন্যকে হতাহত করেছে, এবং বেশ কিছু সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের তারা ধ্বংস করেছে। তো এই হামলাটা খুব একটা ভয়াবহ হামলা ছিল ইরানের পক্ষ থেকে। তো বস্তুত যুক্তরাষ্ট্র এখন ইরানের খার দ্বীপ সহ আরও এই উপসাগরে ইরানের যতগুলো দ্বীপ রয়েছে, প্রায় 34টার মতো দ্বীপ রয়েছে, এর মধ্যে 7টি দ্বীপ দখলের পরিকল্পনা করেছে। এটাই বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র এখন এই দ্বীপগুলো দখল করার চেষ্টা করেছে, যাতে হরমুজ প্রণালীর উপরে একটা চাপ প্রয়োগ করা যায়, এবং ইরানের তেল ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া যায়, ইরানের আয়ের উৎসটা বন্ধ করা যায়। তো এই জন্য মধ্যপ্রাচ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10,000 সৈন্য মোতায়েন করেছে। এর আগে আমরা জেনেছিলাম যে মার্কিন 31তম যারা মার্কিন মেরিন অভিযাত্রী দল রয়েছে তারা জাপান থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্রের যে 82তম এয়ারবর্ন ডিভিশন রয়েছে, সেখানকার চৌকস সেনারা তাদের সাথে যোগ দিচ্ছে। তো এখানে একটা উল্লেখ করবার বিষয় হলো যে যুক্তরাষ্ট্র কিন্তু আরও অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের বা উপসাগরীয় দেশগুলোতে 50,000 সৈন্য তারা মোতায়েন করে রেখেছে। এখন এই অতিরিক্ত সৈন্য তারা মোতায়েন করছে। আর এই ইরানের উপরে হামলা করার উপলক্ষে সেখানে যুক্তরাষ্ট্র প্রায় 200টা অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এছাড়া বেশ কয়েকটি 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তো 200টা যুদ্ধ বিমান, প্রায় ডজনের উপরেও যুদ্ধজাহাজ, এর উপরে আবার বিশাল 2টি বিমানবাহী রণতরী, একটা আব্রাহাম লিঙ্কন যেটা ভারত মহাসাগরে রয়েছে, আরেকটি জেরাল্ড ফোর্ড যেটা লোহিত সাগরে ছিল, সেখানেও তারা মোতায়েন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এত বিপুল
সৈন্য সমাবেশ করেও বা এত বিপুল শক্তি নিয়েও তারা ইরানকে সামরিকভাবে হারাতে পারছে না। তো আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী রণতরী সেটা ইরানের উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরে ভারত মহাসাগরে সেখানে অবস্থান করছে যাতে ইরানের হামলা থেকে রক্ষা পাওয়া যায়। ওইদিকে লোহিত সাগরে যেটা ইউএসএস জেরাল্ড ফোর্ড যে বিমানবাহী রণতরীটা ছিল সেটা আঘাতপ্রাপ্ত হয়ে বা অকেজো হয়েছে এবং সেটি এখন ভূমধ্য সাগরে গ্রিসের কটে এটা ক্রিট দ্বীপে এখন মেরামতের কাজ চলছে এবং এটা আগামী কয়েক মাসের মধ্যে আর ফেরার সম্ভাবনাটা একেবারেই নাই। সুতরাং যুক্তরাষ্ট্র নানানভাবে তারা ধরাশায়ী হচ্ছে। তো এদিকে আমরা দেখতে পেলাম যে ২৭ মার্চ ইরান সৌদি আরবের অভ্যন্তরে যে প্রিন্স সুলতান এখানে যে একটা এয়ারবেস রয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে সেখানে একটা ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে এবং এতে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান যেগুলো জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত থাকে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং প্রায় ১২ জনের মতো মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে সেখানে এ পর্যন্ত প্রায় ৩০০ মার্কিন সেনা এই প্রিন্স সুলতান যে মার্কিন সামরিক ঘাঁটি যারা রয়েছে সেখানকার সেনারা ৩০০ জন সেনা হতাহত হয়েছে এবং এখানে উল্লেখ করবার বিষয় হচ্ছে যে এখানে এই প্রিন্স সুলতান এয়ারবেজে যুক্তরাষ্ট্রের প্রায় ৩,০০০ সৈন্য রয়েছে। তো এই দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য এই ৩০০ জন সৈন্য হতাহত হওয়াটা একটা বিরাট ক্ষতির ব্যাপার। সুতরাং এসব কারণে বা এই যে একটা বাস্তব পরিস্থিতি এখন বিরাজ করছে এই বাস্তব পরিস্থিতির মুখে মার্কিন বাহিনী যদি এখন খার দ্বীপ দখল করতে যায় তাহলে তারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এই কথাটা একেবারে এখন নিশ্চিত। তো খার দ্বীপ দখল করা এটা কোনো সহজ ব্যাপার না, এর অনেকগুলো কারণ রয়েছে। তো এই হরমুজ প্রণালী থেকে খার দ্বীপ পর্যন্ত যে ৬৫০ কিলোমিটার যে দীর্ঘ উপকূল রয়েছে তো এই উপকূল অঞ্চলটা একেবারে জারগোস পর্বতমালা বেষ্টিত এবং এই খার দ্বীপে ইরানের যে উপকূল থেকে সেটা মাত্র ২৫ কিলোমিটার দূরে, অর্থাৎ ইরানের উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। তো একদিকে এই ডিস্টেন্সের অ্যাডভান্টেজটা রয়েছে, আর একটা হচ্ছে এই পার্বত্য এলাকা বা পর্বতময় এলাকা। তো এই পার্বত্য এলাকাটা ব্যবহার করে ইরান মুহুর্মুহুর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যদি খার দ্বীপের উপরে অবস্থান নেয় মার্কিন বাহিনী বা সেদিকে যদি আসতে থাকে তো তাদেরকে একটা সহজ শিকারে পরিণত করবে। তো এছাড়া ধারণা করা হচ্ছে যে এই পারস্য উপসাগরের ইরানের যে সমস্ত দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোর নিচে ইরানের বিপুল সংখ্যক সাবমেরিন মোতায়েন করা রয়েছে। এছাড়া ইরানের যে মিসাইল বোটগুলো রয়েছে যেগুলো এবং কিছু তাদের এই নৌযানগুলো একটা মনুষ্যবিহীন বেশ কিছু নৌযান রয়েছে যেগুলো ড্রোন কে মনুষ্যবিহীন ড্রোন বলা হয়, নৌযানের ড্রোন, এবং সেগুলো মিসাইল এবং অনেক ধরনের বিস্ফোরক দ্রব্য দিয়ে পরিবেষ্টিত। তো এগুলো দিয়ে ইরান খুব সহজে আক্রমণ চালাতে পারবে। তো উপরন্তু এই ইরানের উপকূল জুড়ে নানা স্থানে আর ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। সুতরাং এই খার দ্বীপ দখল করতে গেলে যুক্তরাষ্ট্রকে একটা বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এইদিকে আমরা আরও একটি বড় খবর দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা এই দীর্ঘ ১ মাস পর এই ইরান যুদ্ধে যুক্ত হয়েছে এবং হুতিরা আজকে কয়েক দফা ইসরায়েলের অভ্যন্তরে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে। তো এর মাধ্যমে আসলে এই ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যে তিনমুখী যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের একটা তৃতীয় ফ্রন্ট খুলে গেল। এর আগে ইরান নিজেই একটা ফ্রন্ট, এছাড়া লেবানন একটি ফ্রন্ট, এখন ইয়েমেন আরেকটি ফ্রন্ট তৈরি হলো এবং এটা যুক্তরাষ্ট্রকে ভীষণভাবে তাদেরকে বেকায়দায় ফেলবে। তো হুতিদের এই ১ মাস তারা যে যুদ্ধ নামার যে অনেকেই বলছিল যে তারা নামছে না কেন, তো এই ১ মাস দেরিতে তারা যে যুদ্ধে নামলো তার কতগুলো কারণ হতে পারে। যেমন তারা এই যথেষ্ট হিসাব নিকাশ করেছে এবং যথেষ্ট পরিমাণে তারা যুদ্ধ প্রস্তুতি নিয়েছে। তো গত কয়েক বছর ধরে ইরান ছাড়াও এই হুতি যোদ্ধাদেরকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে চীন এবং রাশিয়া, এবং এর কারণে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ইয়েমেন থেকে ২০০০ কিলোমিটার দূরে ইসরায়েল অবস্থিত এবং তারা দূরপাল্লার হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের মাটিতে নিক্ষেপ করতে পারছে। এটা একটা টেকনোলজির বিষয় যেটাতে চীন এবং রাশিয়া তাদেরকে সাহায্য করতে পারে। এছাড়া আমরা দেখেছিলাম যে লোহিত সাগরের বিভিন্ন জাহাজের উপরে নিখুঁতভাবে এই ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা আক্রমণ চালাচ্ছে এবং বহু সংখ্যক মার্কিন ড্রোন যেগুলো ইয়েমেনের আকাশে উঠছিল বা লোহিত সাগরের উপর দিয়ে এই সার্ভিলেন্সের জন্য
উঠছিল বা হামলা করার জন্য। তো সেগুলো সে সমস্ত অত্যাধুনিক মার্কিন ড্রোনগুলোকে হুথিরা মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয় বা কিছু ধ্বংস করে। তো সুতরাং হুথিদের কাছেও টেকনোলজির আছে। তো এখন এই হুথিরা এই লোহিত সাগর এবং এডেন সাগরের মাঝখানে যে সংযোগ প্রণালীটা রয়েছে, বাবেল মানদেব প্রণালী, এটা তারা বন্ধ করে দিতে পারে এবং এটা তারা করবেই। এবং এর ফলে তখন দেখা যাবে যে বিশ্বের অন্যতম প্রধান দুটি নৌপথ, একটা হরমুজ প্রণালী আর একটা এই বাবেল মানদেব প্রণালী, এই দুটো বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে এটা আরও বড় চাপে পড়বে এবং যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। তো এছাড়া এই হুথিরা সৌদি আরব এবং আরব আমিরাতের উপরেও আক্রমণ করবে যখন এই আরব আমিরাত এবং সৌদি আরব ইরানের বিপক্ষে যুদ্ধ করবে বা সে ধরনের একটা আরও প্রকাশ্যে সাহায্য দিবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে, তখন হুথিরা এই সৌদি আরব এবং আরব আমিরাতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলোর উপর হামলা করবে। এটা আমরা 2016-17 সালে ব্যাপকভাবে দেখেছিলাম, যার কারণে সৌদি আরব পিছু হটেছিল এবং হুথিদের সাথে একটা সমঝোতা চুক্তি করতে বাধ্য হয়েছিল। তো এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইউক্রেনও এখন জড়িয়ে পড়ছে এবং গত 27 মার্চ আমরা দেখতে পেলাম যে সৌদি আরবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সফর করলেন এবং সেই সফরে সৌদি আরব এবং ইউক্রেনের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হলো। তো এখানে জেলেনস্কি এরপর কাতার এবং আরব আমিরাত এই দুটি দেশেও সফর করেন। তো কয়েকদিন আগে এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি ঘোষণা দিয়েছিলেন যে ইউক্রেনের 200 জন ড্রোন এক্সপার্ট এই উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন করা হয়েছে এবং এটার কারণ হচ্ছে ইউক্রেন দাবি করছে যে ইরানের যে ধরনের শাহেদ 136 ড্রোন রয়েছে, সেই ড্রোনগুলো আকাশে ধ্বংস করার জন্য প্রযুক্তি তাদের হাতে রয়েছে। গত 4 বছর রুশ ইউক্রেন যুদ্ধে তারা এটা সফলভাবে ব্যবহার করেছে এবং এই ধরনের প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে। তো এই রুশ ইউক্রেন যুদ্ধে তারা যে একটা সাফল্য পেয়েছে এই ড্রোন আকাশেই ধ্বংস করবার ক্ষেত্রে, এটারই তারা প্রলোভন ইউক্রেন এখন এই সমস্ত উপসাগরের দেশগুলোর বা আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানকে দিয়েছে। তো তার এই ইউক্রেনের দাবিটা কতটা সত্য সেটা যুদ্ধের ময়দানে বোঝা যাবে যে বাস্তবে কি পারফর্ম করে। অথবা এরকমও হতে পারে যে জেলেনস্কি এর মাধ্যমে এই আরব নেতাদের বোকা বানিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করবার একটা ফন্দি তিনি এঁটেছেন। তো দেখা যাক এটা কি হয়, কিন্তু তা যাই হোক না কেন এখন যেটি হবে সেটি হচ্ছে ইউক্রেন এভাবে ঘোষণা দিয়ে এই ইরান যুদ্ধে অংশগ্রহণ করলো বা আরব রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ালো। এতে ইউক্রেনের যে প্রধান শত্রু দেশ সেটা রাশিয়া ভীষণভাবে অখুশি হবে এবং ক্ষুব্ধ হবে এবং রাশিয়া এখন নিশ্চিতভাবে ইউক্রেনের উপর আরও সাঁড়াশি আক্রমণ চালাবে এবং সেই সাথে রাশিয়া এখন ইরানকে আরও বেশি করে সাহায্য করতে চাইবে যাতে এই ইউক্রেনের উপরে ক্ষোভ থেকে। তো সুতরাং এভাবে যুদ্ধটা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এবং যুদ্ধটা একটা জটিল এবং ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।